প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের প্রত্যাশা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মনোনয়ন প্রত্যাশীদের মতামত। আজকের এই মতামত অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন মতামত নীলুপা ইয়াসমিন নীলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি ক্রিয়া সম্পাদক। তিনি রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী, সেক্ষেত্রে আমি প্রথমে প্রশ্ন যেটা থাকবে যে আপনি তো দুইবার কাউন্সিলর নির্বাচন করেছেন, তো এবার ঠিক কেন আপনি সংরক্ষিত নারী আসনের প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিউটি বাংলাকে স্বাগত। যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি দুইবার কাউন্সিলর নির্বাচন করেও এখন কেন আমি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছি বা চাচ্ছি। প্রত্যাশা করছি এই জন্য যে আমি দুইবার যেহেতু নারী আসনে নির্বাচন করেছি, আমার জায়গা থেকে আমি এলাকার সামাজিক বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে কাজ করেছি, উৎফুল্লভাবে আমি কাজ করেছি। আমার মনে হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ আমি সেই 96 থেকে এই দলের সাথে আমি রেগুলার জড়িত। এমন কখনোই কোনো সময় আমার জীবনে যায়নি যে আমি 2 থেকে 4 মাস বা 6 মাস দলের বাইরে ছিলাম। রেগুলার একটা স্কুলে যেমন বাচ্চারা পড়ে, আমি ওরকমভাবে আমার জীবনে আমি পলিটিক্সে যখন থেকে জড়িয়েছি আমি নিজের সাথে এটাকে গেঁথে নিয়েছি। আর আমি মনে করি যে আমার এই ক্ষুদ্র জায়গা থেকে যদি সংরক্ষিত নারী আসন, আমরা যারা তরুণ আমরা ভাবছি যে নবীন প্রবীণ মিলে যেন আগামী দিনের একটা সমন্বয়ে একটা সুন্দর সংসদ হয়। আর আমরা যারা ত্যাগী, আমি মনে করি আমি অনেক ত্যাগী, আমি অনেক সময় আমি দুঃসময় রাজপথে ছিলাম, আমার নিজের সাজা হয়েছে, আমার দীর্ঘদিনের আমি জেলে থেকেছি, বারবার জেলে গিয়েছি, অনেকগুলো মামলার আসামি হয়েছে। 28শে অক্টোবরের পর চোখে পড়ার মতো যদি নারীদের মধ্যে, আমি কোনো নারীকে ছোট করে বলবো না, নারীদের মধ্যে কয়েকজনের মধ্যে আমি এবং আমার কার্যকলাপ একদম চোখে পড়ার মতো ছিল। তাই আমি চাচ্ছি যে আমরা যারা তরুণ আছি প্রবীণ নবীন মিলে যদি একটি সংসদ হয়, সেখানে আমাদের ভূমিকা থাকবে। আর একটা বড় বৃহৎ জায়গা সংরক্ষিত নারী আসনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে আমি জয়ী হতে পারি, এখানে আমার একটা বিশাল জায়গা থাকবে। আপনি জানেন যে নিজে ব্যক্তিগতভাবে বা কোনো একটা কমিশনার বলেন, এমপি বলেন বা যে কোনো একটা পজিশন বলেন, সেখানে যদি জয়ী হয়ে যায় সেখান থেকে কাজ করতে একটা সুবিধা হয়। সরকার থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম যে স্কোপগুলি থাকে সেগুলো আমি আমার জনগণের মাঝে আমি সেটা পূরণ করতে পারবো, সেই প্রত্যাশা নিয়েই আমি প্রার্থী হয়েছি। আমার 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সংরক্ষিত আসনে আপনি আসছেন, লড়ছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি রাজনীতিতে আসলেন, এই রাজনীতি আসার যে একটা যাত্রা, সেই যাত্রাটা কি? সেই যাত্রাটা আসলে এটা তখন অনেক ছোট, আমি বিশেষ করে ছোট মেট্রিক পাস করেছি। তখন আমার মনে আছে যে 96-এর পরে কিন্তু এটা বিরোধী দল ছিল। হ্যাঁ, বিরোধী দল ছিল। একদিন আমার এক আবা, ও ছাত্রদল করতো, ইডেনে পড়তো, ও যাইতো, ওর সাথেই মানে বিভিন্ন জায়গায় একটু যেতে যেতে একটা মানে ইন্টারেস্ট জাগলো। তারপর থেকেই মানে বিশেষ করে ম্যাডাম জিয়াকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন আমি প্রথম মানে আমি পল্টনে একটি সমাবেশে দেখেছি, আমি তখন থেকেই মানে অনুপ্রাণিত হয়ে ওনার ভালোবাসায় সিক্ত হয়ে আমি এই দলের সাথে মানে এই দলটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই থেকেই আমার যাত্রা শুরু হয়েছে। আমার পরের প্রশ্ন হচ্ছে যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাওয়ার আপনার মূল কারণ? এই যে একটু আগে আপনাকে বললাম যে মূল কারণ, যেহেতু আমি দুইবার নির্বাচন করেছি কমিশনার, আমি এটার মধ্যে দেখেছি জনগণের সাথে সম্পৃক্ততা কীভাবে বাড়ানো যায়,
কিভাবে জনগণের মধ্যে আরও ভালোভাবে জড়িয়ে থাকা যায়, আরও ভালো অংশ, অনেক বড় একটা অংশ নিয়ে কিভাবে কাজ করা যায়, এর জন্যই আমার চাওয়া। আর নারী আসন হলে আমি নারীদের জন্য, যেহেতু আমি নারী সংসদ, আমি নারীদের শিক্ষা, নারীদের বিভিন্ন কর্মসংস্থা, এগুলোর জন্য আমার কাজ করতে আমার জন্য সুবিধা হবে। সবারই তো ইচ্ছা থাকে সংসদে গিয়ে কথা বলার। আমারও একটা স্বপ্ন মানে আছে, সেই স্বপ্ন আমি পূরণের জন্য আমি লড়ছি। তো আল্লাহ তাআলা জানে সেই স্বপ্ন আমার পূরণ হবে কিনা। যদি পূরণ হয়, আমি আমার নারী বোনদের জন্য আমি কাজ করব। কারণ প্রত্যেকটা আন্দোলনে আপনারা দেখেছেন নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। যেখানে পুরুষরা অনেক সময় বেরোতে পারে নাই, নারীরা সাহস করে মাঠে বেরিয়েছে। আমি বলবো কোনো কালে কবু হয় নিখোঁজ হয়ে, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যাক, অনেক কথা শুনলাম, আপনার কথা খুব ভালো লাগলো। আমি আপনার প্রশ্নে আমি উত্তর পেয়েছি, তারপরও আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি কেন মনে করছেন যে ঠিক আপনি এই পদের জন্য যোগ্য? এই পদের জন্য আমি নিজেকে যোগ্য মনে করেছি এর জন্য যে এখানে যোগ্যতার বিচার শুধু কি মাপকাঠি দিয়ে হয় আমি জানি না। তৃণমূলের আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ যিনি এই কথাটা ভেবেছেন, তিনি কিন্তু বলেছেন, তিনি সবসময় বলেছেন যারা ত্যাগী, যারা রাজপথে ছিল, যারা রাজপথে কষ্ট করেছে, সেই ত্যাগ, আমার অনেক ত্যাগ আছে আমি মনে করব। কারণ আমি 13 সালে আমার সাজা হয়েছে 3 মাসের। আমি 15 সালে বারবার গ্রেফতার হয়েছি, যখন ম্যাডামকে গুলশান অফিসে আটকে রাখা হয়েছিল। আমি সহ অনেকেই নিয়ে যখন ওখানে মিছিল করেছিলাম, আমি বারবার গ্রেফতার হয়েছি। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। আমি 2023 সালে ঢাকায় যখন অবরোধ ছিল, 4 মুখে যেদিন অবরোধ ছিল, সেদিন আমি বিএনএস ভবন উত্তরাতে আমি মৃত্যু সজ্জায় ছিলাম। আমাকে পুলিশ আমলিক এমনভাবে পিটিয়েছিল, এটা একদম চোখে পড়ার মতো ছিল। আপনারা হয়তোবা দেখেছেন আমার সমস্ত শরীর সেদিন একদম মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আমার মাথায় 8টা সেলাইও পড়েছে। আমার এই চিকিৎসার জন্য দল আমাকে চিকিৎসার সমস্ত খরচ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার নেতাদের। এবং আমি যে হাসপাতালে মেডিয়েটে ভর্তি ছিলাম, সেখানে ডাক্তার আমান ভাই, আমাদের ডাক্তার রফিক ভাই সহ ওনারা আমার ট্রিটমেন্ট করেছেন। আমাদের রুহুল কবির রিজভী ভাই, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আমাকে দেখতে গিয়েছেন। আমাদের 11 আসনের নয়নের মণি, যিনি ইলেকশন করেছিলেন ঢাকা 11 থেকে, উনি বিদেশে ছিলেন কিন্তু আমার খোঁজ খবর নিয়েছেন, আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তাবিদ আওয়াল ভাই থেকে ধরে আমাদের ঢাকা মহানগরের উত্তরের যে সভাপতি আমিনুল হক ভাই, এবং এখন তো উনি মন্ত্রী আছেন, সমস্ত আমি বলবো আমাদের মেয়র, উত্তরের মেয়র, যিনি জনতার মেয়র হিসাবে উপাধি পেয়েছেন, তাবিদ আওয়াল ভাই থেকে ধরে সমস্ত, মির্জা আব্বাসের ভাইয়ের বউ ওয়াইফ, উনিও গিয়েছিলেন মহিলা দলের সভাপতি হিসাবে। সমস্ত নেতাকর্মীরা, আমার তখন মনে হয়েছে যে আমি মৃত্যু সজ্জায় ছিলাম, কিন্তু তারা যখন আমার খোঁজ খবর নিয়েছিল, আমি আবার নতুনভাবে যেন আমাকে আবার রাজপথে মানে নতুনভাবে যেন আমি মৃত্যু সজ্জা থেকে ফিরে এসেছি, আমি নতুনভাবে যেন আমার আবেগ ভালোবাসা দিয়ে আবার আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আমার সর্বোচ্চ ভূমিকা আমি রেখেছি। তাই আমি চিন্তা করি, যেহেতু মাঠের থেকে একটা নেতৃত্ব আমাদের প্রধানমন্ত্রী বলেছে মাঠের নেতাদেরকে সম্পৃক্ত করবে, সেই হিসাবে আমি আশাবাদী। আমি চাই আমি যেন ওইখানে আমার আশার স্বপ্ন আমি পূরণ করতে পারি। আমরা শুনলাম যে আসলে রাজনীতিতে যে কি পরিমাণ ত্যাগ, তো আসলে নারীদের জন্য তো রাজনীতি একটা সত্যিকার অর্থে খুব বন্ধুর একটা জায়গা, সেই ত্যাগের জায়গা আছে। তো যেহেতু আপনি নারী হয়ে সেই ব্যাপারটা আপনি বুঝতে পারেন, তো আপনি যদি নির্বাচিত হন, তো নারীদের জন্য ঠিক কি বিশেষ পদক্ষেপ থাকবে যে আপনি এই বিষয়টা নারীদের জন্য করতে চাই? বিশেষ করে আমরা আমাদের সমাজে এখনও মানে শিক্ষিতের হার যদি আমি বলতে যাই অনেকটাই বাড়তি, কিন্তু অনেকটা জায়গায় আমরা যারা নারী, আমি আমার কথা বলবো, আমাদের পরিবারে আমরা
দেখা যায় যারা মধ্যবিত্ত ঘরের মানে ফ্যামিলির সন্তান, অনেকেই চিন্তা করে যে 5 বছর 6 বছর, অনেকের ঘরে 3টা 4টা বাচ্চা থাকে। তখন ওইখানে আমি দেখতে পাই যে যদি নারী একটা একটা মেয়ের বয়স 5 বছর, একটা ছেলের বয়স 6 বছর, কিংবা আমি অনেক বাসায় আমি দেখতে পাই, এটা মধ্যবিত্ত ফ্যামিলির কথা আমি বলতেছি, একদম নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সেখানে দেখা যায় যে ছেলেটার বয়স 5, কিন্তু ছেলেটাকে স্কুলে দেওয়ার জন্য আমাদের ওই ফ্যামিলি থেকে ওনারা আকুল হয়ে পড়ে যে ছেলেটাকে স্কুলে দিতে হবে। কিন্তু একটা মেয়ের বয়স 6 বছর, আমি তাদেরকে দেখতে পাই তাদেরকে স্কুলে দিচ্ছে না, নিয়মিত স্কুলে দিচ্ছে না। চিন্তা করতেছে ওই ফ্যামিলির লোক যে এই ছেলেটাকে মনে হয় স্কুলে দিলে ছেলেটা বড় হবে, ছেলেটা একদিন এই সংসারের হাল ধরবে। মেয়েদের প্রতি মানুষ মানে আমাদের পরিবার থেকে যে একটা অনীহা, এটা কেন আসে? এটা অসহায় যাদের পরিবারে অবস্থানটা নাই বা ওইরকম সচ্ছলতা নাই, সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে ওই মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে। ছেলে মেয়ে সমান, আমি এটা বলবো। মেয়েটা যে স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করবে না এমন তো কোনো কথা না, কিন্তু আমাদের পরিবার থেকে এই জিনিসটাকে চেঞ্জ আমাদের মায়েদের কাছ থেকে আনতে হবে। আমাদের মাদেরকে বুঝাতে হবে যে মেয়েটাকেও স্কুলে দেওয়া উচিত, মেয়েটাও ভালো করতে পারে। মেয়েরা আজকে আপনি দেখেন ভালো রেজাল্ট করছে, মেয়েরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় মেয়েরা সেখানে সচেতনতার সহিত কাজ করে যাচ্ছে। মেয়েদেরকে শুধু মেয়ে হিসাবে দেখলে হবে না। একটা ঘরে যদি ধরেন ভালো একটা ডিম রান্না করা হয়, একটা ভালো মাংস রান্না করা হয়, আমরা দেখতে পাই যে ছেলেটার জন্যই আলাদা করে আমরা ডিমটা রেখে দেই, কিংবা একটা মাছের টুকরা ভালো একটা তরকারি রেখে দেই, হ্যাঁ, যে ছেলেটাকে আমরা খাওয়াবো। আমাদের মনে হয় এই পরিবার থেকেও এই ধরনের চিন্তাভাবনাকে আমাদের বাদ করতে হবে, এবং আমাদের মানে সোচ্চার থাকতে হবে যে ছেলে এবং মেয়ে দুজনই সমান। আমরা ভাবি ছেলেটা পড়াশোনা করে এই সংসারে হাল ধরবে, মেয়েটা একটু লেখাপড়া করে কোনো রকম পাশ করলে 8 পর্যন্ত পড়লো, লেখাপড়া করলো, তারপরে মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। এই ধরনের যে চিন্তা ভাবনাটা আসছে, সেটা হলো সচ্ছলতা নেই বিদায় আসে। আমরা যদি সেই সব পরিবারে যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করে, আমরা যদি সবাই সবার জায়গা থেকে নিজ এলাকা থেকে এই ধরনের মানুষগুলিকে, যাদের মেধা আছে, যারা পড়াশোনা করতে আগ্রহী, এদেরকে যদি আমরা স্কুলের ব্যবস্থা করতে পারি, যাতে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার একটা ব্যবস্থা করেছিলেন। আজকে আমরা অনেক বছর পরে এই শিক্ষার ব্যাপারে আমি যদি একটু বলতে যাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লাস 5 পর্যন্ত বৃত্তি দিয়েছেন, 8 পর্যন্ত দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি একটা ব্যবস্থা করেছে। তো এরকম যদি শিক্ষার প্রতি আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ওনার যে জনপ্রিয়তা, ওনার কাজের প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ওনার কাজের প্রশংসায় বাড়ছে। কিন্তু সেই প্রশংসাকে ধরে রাখার জন্য আমরা যারা ছোটোখাটো জায়গায় আমরা যদি সেখানে আমি আমার জায়গা থেকেই ধরেন আমি একটা জায়গায় দায়িত্বে আছি, সেখানে যদি আমরা সেই দায়িত্বটা পালন করি, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেই আমাদের প্রধানমন্ত্রীকে আমরা করে ফলো করে তার কার্যক্রম যে করছে সেটাকে, হ্যাঁ, যেই প্রক্রিয়া উনি হাঁটছেন, সেই প্রক্রিয়াকে আমরা যদি সবাই মিলে এটাকে অব্যাহত রাখি, আগামী দিনে যে আমার সবার আগে বাংলাদেশ, নিশ্চয়ই এটা অচিরেই পূরণ হয়েছে এবং আগামী দিনে আরো ভালোভাবে পূর্ণ হবে, এই স্বপ্ন আমরা দেখছি তৃণমূলের নেতাকর্মীরা। আমরাও বিশ্বাস করি যে আপনার এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা এখন দেখতে পাই যে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, তারা কিন্তু রাজনীতিতে আসার ব্যাপারে একটু অনীহা, তারা রাজনীতিতে আসতে চায় না। তো ঠিক তরুণ প্রজন্মকে রাজনীতিতে আসার জন্য আপনার কি কি পদক্ষেপ? এই বিষয়ে আমি বলবো যে যারা তরুণ প্রজন্ম, বাংলাদেশে গত 17 বছর, আমাকে দিয়ে যদি বলি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা অনার্স পড়তেছে, ও বাংলাদেশে বাইরে পড়াশোনা করছে হোটেল ম্যানেজমেন্টে। তো ওই পছন্দ করে না রাজনীতি। আমি তার মা, সে ছোটোবেলা থেকে দেখেছে পছন্দ করে না। কেন পছন্দ করে না? বিগত এই 17 বছর এই যে হায়ানার বাহিনী, এই যে আওয়ামী লীগের যে দুঃশাসনের এই বাংলাদেশে রাজনীতির উপর দিয়ে যে বয়ে গেছে, এই সব দেখে এই তরুণ প্রজন্ম এখন এগুলি নিতে চাচ্ছে না, একটা প্রজন্ম নিতে চাচ্ছে না, রাজনীতিকে টোটালি পছন্দ করতেছে না। কিন্তু তাদেরকে এখন আমাদের নেতা জনাব
তারেক রহমান আমাদের যে প্রধানমন্ত্রী, ওনাকে দেখে দেখেন, ওনাকে কিন্তু এই 17 বছর সারা বাংলাদেশের যে তরুণ সমাজ আছে যারা রাজনীতি করছে, তারা কিন্তু তারেক রহমানের সান্নিধ্য পান নাই, প্রধানমন্ত্রীর কোনো সান্নিধ্য পান নাই। উনি সেই সুদূর বিদেশ থেকে কথা বলেছে, আপনারা দেখেছেন যে টিভি বা কোনো চ্যানেলের মাধ্যমে ওনার কোনো বক্তব্যও কিন্তু বাংলাদেশে প্রকাশ পায়নি। সেটা মোবাইলের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছোটোখাটো জায়গায় উনি বক্তব্য দিয়েছেন। তারপরও বাংলাদেশের যে তরুণ সমাজ এবং তরুণ নারীরা এবং তরুণ যুবক যারা আছে, তারা কিন্তু ওনার প্রতি খুবই প্লিজড। ওনাকে কিন্তু অনুকরণ করছে, এখন তারেক রহমানের রাজনীতিকে তারা ফলো করছে। আগামী দিনে আমরা যদি এই তরুণ সমাজকে, আমি প্রথমেই বলবো, আমি যদি সংরক্ষিত নারী আসনে আল্লাহ তাআলা যদি চায়, যদি আমি জয়ী হই, আমি প্রথমেই তরুণদের যেই আমাদের বাংলাদেশের যে নেশার যে একটা উল্লাস, মাদকের যে একটা উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন, তরুণ সমাজ কিন্তু এটার মধ্যে ঝুঁকে পড়ছে। তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিকে কিভাবে নেবে, বাংলাদেশের সমাজকে কিভাবে নেবে, বাংলাদেশের উন্নয়নকে কিভাবে নেবে, তাদের মাথায় কিন্তু এগুলি নাই। তারা একটা মোবাইল নিয়ে আছে, এই মোবাইলের মধ্যে যারা নেশা করে তারা মোবাইলের বিভিন্ন ফাংশানে ওরা ব্যস্ত থাকে। বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশে কোনো, ঢাকা শহরের কথা আমি বলবো, আমাদের এখানে ভালো কোনো মাঠ নাই। এটা খেলার আজকে দীর্ঘ দেখেছেন 1 থেকে 2 বছর যাবৎ আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক, উনি কিন্তু এই খেলাধুলার প্রতি কিন্তু নজর দিয়েছেন। বাংলাদেশে আপনারা দেখেছেন বিভিন্ন মাঠে খেলা হয়, বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, কিন্তু এই খেলাধুলাটাকে একদম ওয়ার্ড লেভেল পর্যন্ত, থানা লেভেল পর্যন্ত এটাকে কিন্তু উনি ছড়িয়ে দিয়েছেন এবং সারা বাংলাদেশে এখন ছড়িয়ে দিয়েছেন। আমার মনে হয় যে এই তরুণ সমাজদের যদি আমরা খেলাধুলায় মগ্ন রাখতে পারি এবং তাদের যদি কর্মসংস্থানের বিভিন্ন ব্যবস্থা করতে পারি, আর শিক্ষার প্রতি যদি ভালোভাবে আমার মনে হয় মনোযোগ দেওয়া হয়, তাহলে আপনার শিক্ষার জায়গাটা একদম সহজ করে দিতে হবে। একদম যেমন দেখেন আমাদের শিক্ষামন্ত্রী সাহেব নবনিয়োজিত হয়েই সেই শিক্ষাকে এই যে প্রতি বছর যে ভর্তির একটা বিরাট প্যারা, হ্যাঁ, একটা ফ্যামিলির মধ্যে এটা কিন্তু একটা বিরাট প্যারা। আপনার প্রতি মাসে বেতন দিচ্ছেন, বছর শেষ হলে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য তাদের নতুন বই, তাদের ড্রেস আপ, তাদের অনেক খরচ, সেখানে তাদের আবার ভর্তির একটা বিরাট অঙ্কের একটা টাকা সেখানে দিতে হয়। সেটা যখন মওকুফ পেয়েছে, আমি দেখেছি বিভিন্ন শ্রেণীর মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে। শিক্ষার ক্ষেত্রে সমস্ত কিছুকে আমি মনে করি আরও সহজ করে দিতে হবে, আরও ইজি করে দিতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ অন্ততপক্ষে শিক্ষাঙ্গনে যাওয়ার সুযোগ পায়। তবেই বাংলাদেশে আমাদের এই বেকারত্ব, আমাদের এই মাদক, আমাদের এই বিভিন্ন কিশোর গ্যাং, এদের সব কিছু নির্মূল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষে এসেছি, তার আগে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচিত হন, তখন অনেক পক্ষ বিপক্ষ থাকবে, তাদের মতামত থাকবে, তো সেই বিপক্ষের যে মতামতগুলো থাকবে সেটাকে আপনি কিভাবে দেখবেন? আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার পক্ষ বিপক্ষেরা কেমনভাবে দেখবে? আমি আসলে এখনই তো আমি যেহেতু একটা জায়গায় অংশগ্রহণ করেছি, এখনই আমি অনেক কিছু শুনতে পাই। আমি আসলে এটাকে তেমনভাবে কোনো কিছুভাবে দেখছি না। যারা আমাকে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, আমি দেখছি যে আমাকে নিয়ে আলোচনা করছে, আমি সেটা সমালোচনার চোখে দেখছি না, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি সাধুবাদ জানাই তাদেরকে, যেহেতু আমি আলোচনার টেবিলে আছি, এর মানে আমি কিছু একটা জায়গায় সফল হয়েছি। এটাই আমি মনে করব। আমি কখনোই আমার প্রতিদ্বন্দ্বীকে আমি বিপক্ষ বা শত্রু হিসাবে আমি, কারণ সেও যেখানে কাজ করবে আমিও সেখানে কাজ করব, তারও যেই চিন্তা ভাবনা আমারও সেই চিন্তা ভাবনা। এখন আমাকে নিয়ে কে কী ভাবলো আমি তাদেরকে নিয়ে ব্যস্ত নেই, কিন্তু আমাকে নিয়ে যে ভালো কিছু ভাবছে আমি তাদেরকে নিয়ে ব্যস্ত আছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি দীর্ঘদিন যাবৎ যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, আমি দীর্ঘ টাইম আপনার 96 ওই দিক দিয়ে 4 বছর, 26 প্রায় 30 বছর আমি রাজনীতির সাথে জড়িত আছি।
আমি অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সংগ্রাম করে অনেকটা পথ আমি হেঁটে এসেছি এবং অনেকটা পথ আমি হেঁটে যেতে চাই। আমার এই দর্শক, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবেসে আমাকে উৎসাহ দিয়ে আপনারা আমার পাশে আছেন, আমি তাদের সেই দোয়া নিয়ে আমি সামনে এগোতে চাই। আমি আমার স্বপ্ন পূরণে আমি ব্যস্ত আছি। আমাকে কে ভালো মন্দ বললো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন আর ভাবতে চাই না, বা ভাবার সময় আমার নেই। আমি কাজ করতে চাই। ভাববে তারা, যারা কাজ করবে না তারা মানুষকে নিয়ে সমালোচনা করবে, মানুষকে নিয়ে বিভিন্ন কটু কথা বলবে। হ্যাঁ, আমি মসৃণভাবে এখন আমি কাজ করতে চাই দলের জন্য, এদেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই। কারণ রাজনীতির পথটা মোটেও খুব একটা মসৃণ নয়। এটাকে আমি মসৃণ করার চেষ্টা করছি, অনেকটাই পিছিল। কিন্তু আমি নিজে থেকে, আমার মন থেকে আমি সাধুবাদ জানাই আমার মনকে, আমার এই দৃঢ়তাকে, যে এতটা টাইম যেহেতু আমি পার করে এসেছি, আমি আমার মসৃণতা দিয়ে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমার অভিজ্ঞতার যতটুকু আলো আছে সেই প্রদীপ জ্বালিয়ে আমি সামনে যেতে চাই। অবশ্যই দোয়া রাখবেন সবাই, ভালো থাকবেন। অবশ্যই আমরা চাই আপনি সামনে এগিয়ে যান এবং কবির ভাষায় বলতে হয় যে তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো। অসংখ্য ধন্যবাদ। জি, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা নীলুফা ইয়াসমিন নীলুর মুখে শুনলাম তার আশার কথা, স্বপ্নের কথা। তিনি কি করতে চান যদি নির্বাচিত হন, তার এই স্বপ্নগুলো পূরণ হোক। আমরা আশা করছি তিনি মনোনয়ন পাক এবং নির্বাচিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দর্শক, আপনারা এতক্ষণ ধরে যারা শুনছিলেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।